প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে নিউ ইয়র্ক থেকে জন্মভূমি নিউজ টিভিতে স্বাগত জানাচ্ছি। আমি রতন তালুকদার। আজকে নিউ ইয়র্ক শহরে স্মরণকালের ইতিহাসে বিখ্যাত বিক্ষোভ হয়েছে। বিশাল বিক্ষোভ, হাজার হাজার মানুষ নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কের পাশ গেছে ফিফথ এভিনিউ হয়ে কলম্বাস সার্কেল দিয়ে ঘুরে এসে ট্রাম্প টাওয়ারের সামনে সেই বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সম্পন্ন হয়। কিসের বিক্ষোভ? বিক্ষোভ সর্বস্তরের মানুষ, সর্বস্তরের আমেরিকান, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, স্প্যানিশ, ইমিগ্রেন্ট, অভিবাসী, সমস্ত সম্প্রদায়ের, সকল দেশ, সকল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষের সমন্বয়ে আজ রবিবার 11ই জানুয়ারি এই বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্রে। কিসের বিক্ষোভ? বিক্ষোভ হলো আমেরিকান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বিভিন্ন ধরনের নীতি, বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে আমেরিকায় নিয়ে আসা। দ্বিতীয়ত, আমেরিকান অভিবাসী যারা প্রবাসী আমেরিকান বসবাস করেন তাদের উপর দমন পীড়ন নীতি, ব্যাপকভাবে আমেরিকা থেকে অভিবাসীদেরকে ধরে তাদের স্ব দেশে পাঠানো, এসব বিভিন্ন কারণেই ট্রাম্পকে কাম ডাউন হওয়ার আহ্বান জানায় এই বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভটি শান্তপ্রিয় ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। আমেরিকাতে সমস্ত বিক্ষোভই শান্তিপ্রিয় হয়, দু একটি ঘটনা ঘটতে পারে, মারমুখী হয়, কিন্তু তার মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় আমেরিকায় অত্যন্ত শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ প্রদর্শন করা হয়। এবং এই আজকের যে বিক্ষোভ, সেখানে হাজার হাজার মানুষ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন, জাতীয় পতাকা, বিভিন্ন দেশের পতাকা, সেখানে বিশেষ করে ভেনেজুয়েলা, মেক্সিকো, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের পতাকা নিয়ে, আমেরিকান পতাকা নিয়ে সকলেই হাজির এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভটি ছিল অত্যন্ত শান্তপূর্ণ। এটা ছিল আজকে নিউ ইয়র্কে 11ই জানুয়ারির একটি অন্যতম প্রধান ইস্যু। আর বিশেষ করে ট্রাম্প প্রশাসন যেভাবে অভিবাসীদের উপর এক ধরনের, বলা যেতে পারে যে, চিরুনি অভিযান চালিয়েছে, সেই অভিযানে পৃথিবীর বিভিন্ন দেশ, এটা এমন নয় যে শুধু বাংলাদেশ বা ভারতীয় বা মেক্সিকো বা ব্রাজিল, তা নয়, পৃথিবীর যে সমস্ত দেশ থেকে অভিবাসীরা এই দেশে এসেছেন, প্রবাসীরা, এবং যারা এসে ইল্লিগেল হয়েছেন, তাদের উপরেই এই দমন নীতি চালু হয়েছে। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় ক্ষমতা নেয়ার পর তার নির্বাচনী এজেন্ডার মেন ইস্যুই ছিল অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত দেয়া, এবং অভিবাসী যারা আমেরিকায় এসে আমেরিকান প্রশাসনের, আমেরিকান সরকারের আর্থিক অনুকূলে তারা চলে, সেটাও আমেরিকানদের জন্য এক ধরনের বোঝা। সেই বোঝার কারণেই সিটি প্রশাসন, রাজ্য প্রশাসন, ফেডারেল যে কেন্দ্রীয় প্রশাসন, এই বিষয়টির উপরে তারা তীক্ষ্ণভাবে দৃষ্টি দিয়েছেন এবং এর একটি প্রতিকার এর জন্যই তারা প্রায় মারমুখী হয়ে এই সমস্ত এজেন্ডাগুলিকে বাস্তবায়ন করার জন্য লেগেছে। বিশেষ করে অভিবাসী, আপনারা জানেন বাংলাদেশের অভিবাসীদের সংখ্যা
এক সময় আমরা বলতাম হাতে গোনা, কিন্তু সেই হাতে গোনা এখন আর নেই। আমাদের বাংলাদেশি আমেরিকায় প্রায় মিলিয়নস, নিউ ইয়র্ক শহরেই 5 লক্ষের উপরে হবে, আশপাশ রাজ্যগুলি তো আরো অনেক, বিশেষ করে ইস্টার্ন পার্ট অফ আমেরিকা, যেটা আমেরিকার পূর্বাঞ্চলীয় আমেরিকা, যেটা আপনারা জানেন আমেরিকা অনেক বড় দেশ। আমেরিকার পশ্চিমাঞ্চল ক্যালিফোর্নিয়া, সাউথ একেবারে বটম সাউথ যেটা শেষ, সেটা ফ্লোরিডা, আর পশ্চিম দিকে ওয়াশিংটন স্টেট, বিশাল আমেরিকা। প্রায় সব রাজ্যেই বাংলাদেশিদের বসবাস। নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়ায় সংখ্যাটা অন্যান্য রাজ্যের চেয়ে অনেক কম হলেও প্রায় সব রাজ্যেই বাংলাদেশিদের অবস্থান। আপনারা জানেন যে গত কদিন আগেই বাংলাদেশ থেকে যারা ভিসা নিয়ে আসতো, সেই ভিসার উপরে ভিসা বন্ড নামে একটি আইন করা হয়েছে। তার অর্থ হলো যারা এখন ভিসা পাবে তাদেরকে $15,000 বন্ড দিতে হবে। সেটা হয়তো বাংলাদেশের পয়সায় 19 লক্ষ টাকা হইতে পারে। তা আমার কাছে একটা প্রশ্ন সবসময়, এটা এটা নিয়ে এর আগেও আমরা একটা এপিসোডে আলোচনা করেছি। আমার কাছে মনে হয় যে ভাই, 18 লক্ষ বা 19 লক্ষ টাকা দিয়ে আমেরিকার ভিসা নিয়ে আমেরিকা আসার দরকারটা কি? তারপরেও আপনারা বোধহয় জানেন এই 18 লক্ষ টাকা বন্ড দিয়ে আমেরিকা এসে 30 দিনের মাঝেই আমেরিকা থেকে চলে যেতে হবে। 30 দিন পরে থাকলে সেটা ইলিগেল হবে এবং প্রতিদিনের জন্য পয়সা কাটা হবে। টাকাটা প্রতিদিনই কাটবে। আর যে 30 দিনের ভিতরে যে চলে যাবে, সে যে বন্ড মানি দিয়েছে সেই মানিটা সে রিটার্ন পাবে। এটা স্বাভাবিক হিসাব। বন্ড তো বুঝে নেই যে এটা এক ধরনের জামিন। আমাদের দেশে বা এই দেশেও জামিন, যদি জেলে থাকে কেউ জামিন পায়, মানে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা, অনেক সময় জামিন দেওয়ার জন্য বন্ড কোম্পানি থাকে, যে কোম্পানিগুলি পয়সা দিয়ে দেয়, তারপর তার জামিন হয়। তা আমাদের ভিসার জন্য যারা আসবে, হয়তো অনেকের কাছে টাকা থাকবে না, হয়তো এরকম অনেক বাংলাদেশে হয়তো এরকম হইতে পারে, কোন এরকম কোম্পানি বাংলাদেশের তো কোনো বিশ্বাস নেই। সেখানে হিউম্যান ট্রাফিকের জন্য আদম আমদানি, আদম রপ্তানি, এসবের জন্য তো অনেক দালাল বাংলাদেশে পাওয়া যায়। তারা হয়তো সেটা ব্যবস্থা করবে। এমন হইতে পারে একটা কোম্পানি বলতে পারে যে ঠিক আছে, আপনার পয়সা নেই, আমরা আপনার একটা কিছুর বিনিময়ে 18 লক্ষ 19 লক্ষ টাকা দিব বা এটার ইন্টারেস্ট নেব, এরকম হইতে পারে, হবেই। তবে আমার প্রশ্ন হলো যে 19 লক্ষ 18 লক্ষ টাকা খরচ করে এখানে আসার দরকারটা কি? তবে প্রশ্ন আরেকটি বিষয়, যে তো বিজনেসম্যান কে আসবেন, আসবে। বিজনেসম্যানের ব্যাপারটা আর একটু শিথিল, সেটা হয়তো অনেকেই জানে না। বিজনেসম্যান যে বিজনেসের জন্য আসবে, তার তার টাকার অভাব নেই, সে টাকা দিয়েও আসতে পারে। কিন্তু বিজনেসম্যান যদি জেনুইন বিজনেসম্যান হয়, ইমিগ্রেশন অফিসার যে ভিসা দিবে ঢাকা থেকে, সে যদি মনে করে যে তো আইসেই পড়বে, তার কাছ থেকে বন্ড $15,000 নয়, তার কাছ থেকে বন্ড 10,000 নেব, বা তার কাছ থেকে বন্ড 5,000 নেব, বা তার কাছ থেকে নিবই না, এরকমও হইতে পারে। কিন্তু আইনটা এরকম ভাবেই করা যে ম্যান্ডেটরি। আবার ইমিগ্রেশন অফিসার, ম্যান্ডেটরি মিনস আমি বলতেছি বাধ্যতামূলক, কিন্তু আবার ইমিগ্রেশন অফিসার যদি মনে করেন যে ভদ্রলোক যাচ্ছে, ও তো আইসা পড়বে, ও এখানে বিজনেস করে $1,000,000 মালিক, ও আমেরিকা গিয়ে থাকবে না, ঠিক আছে, তাকে লেট হিম গো, তাকে যেতে দিন, তখন হয়তো তাকে ভিসা দিয়ে দিবে বন্ড ছাড়াই। সেটা হইতে পারে। এটা টোটাল জিনিসটা নির্ভর করে ইমিগ্রেশন অফিসারের উপরে। আবার অনেকে এমনও হইতে পারে, একজন 18 লক্ষ টাকা দিয়ে আসছে, তাকে JFK এয়ারপোর্টে আসার পরে তাকে ইমিগ্রেশন অফিসার তাকে ফেরত দিয়ে দিতে পারে। তো সবকিছু নির্ভর করে ইমিগ্রেশন অফিসারের উপর। বাই দা ওয়ে, আরেকটি কথা বলে রাখি, ভিসা নিয়ে যারা আসবেন, আমেরিকার মাত্র 3টি এয়ারপোর্ট দিয়ে আমেরিকার ভিতরে ঢুকতে পারবেন। এক বস্টনের লগন এয়ারপোর্ট,
নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্ট, ওয়াশিংটনের ডলাস এয়ারপোর্ট, এই 3টি এয়ারপোর্ট দিয়ে কেবল ঢুকা যাবে আমেরিকার ভিতরে। যারা আইবেন ক্যালিফোর্নিয়া, এমনও তো হইতে পারে যে একজন ক্যালিফোর্নিয়া যাবে, সে সরাসরি ক্যালিফোর্নিয়া যেতে যাবে, কিন্তু হবে না। ক্যালিফোর্নিয়াতে যেতে হলেও প্রথমে নিউ ইয়র্কে, বস্টনে বা ওয়াশিংটন আসতে হবে, এখান থেকে পরে আবার ডোমেস্টিক ফ্লাইটে ওখানে যেতে হবে। এটাও একটা নিয়ম, অনেক নিয়মের মাঝে এটাও একটা নিয়ম। বিশেষ করে আমি বলছি বিষয়টা যেটা নিয়ে আগেও একটা প্রোগ্রাম করেছি, আমার বক্তব্য বললো যে বাড়ি জমি অনেকেই আছে না, কোনো মনে করে কোনো ভাবে 18 লক্ষ টাকা জোগাড় করে বিষয়টা নিয়ে চলে যায়, তারপর এখানে থাকতে পারবো, এটা হবে না। এখানে এখানে এই 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 এইটার জন্যই বলছি যে এমনও হইতে পারে অনেকে বাড়ি জমি বিক্রি করে চেষ্টা করবে এখানে আসার জন্য। মনে করতে পারে ঠিক আছে আমার এটা 18 লক্ষ গেল, কিন্তু আমি তো আমেরিকায় গেলাম, থাকতে পারলাম, কিন্তু বেশি দিন তো থাকা যাবে না। তখন কিন্তু তারা খুঁজেই বের করবে। 30 দিন পরে যে যে লোকটি যাবে না, তার তো পয়সা কাটা হবে প্রতিদিন, তারপরেও তাকে খুঁজে তারা বের করবে, তারা সে কোথায়, তাকে খুঁজে বের করবে। বের করলে পরে সে যতদিন বেশি থাকবে তত দিনের পয়সা কেটে, মানে দিন প্রতি কত ডলার জানি না, সেটা তাদের উপর নির্ভর করে, কেটে পরে তাকে বাধ্য করবে দেশে পাঠাতে। তো এই যদি সিচুয়েশন হয় তাহলে এখানে আসার দরকারটা কি? আমার বক্তব্য হলো এইটা, এটা যারা এখানে আসতে চান বিজনেসম্যান ছাড়া বা স্টুডেন্ট ছাড়া, স্টুডেন্টরা আসতে পারে, স্টুডেন্টদের একই অবস্থা, তাদের পয়সা শো করতে হবে। তারা এখানে আইসা কিছুদিন পরে ইলিগেল হয়ে যাবে, সেমিস্টারে আর যাবে না, 1 সেমিস্টার করে পড়াশোনা বন্ধ করে দিবে, পরে ইলিগেল হয়ে যাবে। এইভাবে এসে অন্তত এই কাজটা হবে না। সেটা অন্যভাবে হইতে পারে, সব রাস্তায় যে একেবারে বন্ধ হয়ে যাবে তা তো না, হয়তো অন্যভাবে যারা এসে ইলিগেল ঢুকবে তারা সে করবে, যদিও সবকিছুতে খুব কড়াকড়ি, তার মাঝেও তো 2-4 জন বেঁচে যায়, সেটা ভাগ্যের ব্যাপার, সেটা বলতে হবে। এই হলো আপাতত আমেরিকার যে অবস্থা, যেটা বললাম যে ইমিগ্রেশনের ব্যাপারে, এই ব্যাপারে ঝুঁকি নেওয়া একটু চিন্তার বিষয়। অন্তত ট্রাম্প প্রশাসনের আন্ডারে, ট্রাম্পের তো মাত্র শুরু, 4 বছরের মাঝে 1 বছর মাত্র গেল, আরো 3 বছর, আর এগুলো তো আইন হয়ে যায়, তখন এই আইনের ধারাবাহিকতা কিন্তু চলতে থাকে। সব আইনে যে নতুন প্রশাসন আসলে পরে চেঞ্জ হয়ে যায় তা না, কিন্তু ট্রাম্প রিপাবলিকান পার্টি, উনি অনেক আইন করতেছেন, পরবর্তীতে ডেমোক্রেট আসলেও সেই আইন, অনেক আইনেই ফলো আপ করবে, আর রিপাবলিকান আসলে তো সেই আইন স্বাভাবিকভাবেই ধারাবাহিকতা বজায় থাকবে। সেজন্য বলছি যে ইমিগ্রেন্ট আমেরিকা এসে থাকার জন্য দেশে পয়সা ধ্বংস করে দালালদের খপ্পরে পড়ে এখানে আসা অনেক ধরনের ঝুঁকি, এবং এই সমস্ত ঝুঁকি আগে যেমন মানুষ ইলিগেল হয়েতে ব্রাজিল হয়ে মেক্সিকো হয়ে ঢুকে যেত, হয়তো পয়সা কম খরচ হতো, কিন্তু এখন তো শুধু এখান থেকে ভিসা দিয়ে নেওয়াটার সময় তো 18 লাখ 20 লাখ টাকা দিতে হবে। তো এই বিষয়গুলি যারা আমেরিকা আসতে চায়, বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা, তাদের ভেবে দেখা উচিত। পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই, সেটা হলো যে আমেরিকা সফরে এসেছিলেন আমাদের ডক্টর ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যদিও এই কাজ উনার না, এখানে পররাষ্ট্রমন্ত্রী আসতে পারতো, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি না আসেন, ডক্টর খলিল আসছেন। সম্ভবত খলিলকে ইউনূস সাহেব কমফোর্টেবল মনে করে, কারণ উনি আমেরিকান সিটিজেন। তো উনি ওরা ধারণা দেয় উনি আসলে হয়তো আমেরিকানরা আরো একটু ফ্যাসিলিটি বেশি দিবে, সুযোগ বেশি দিবে, তার কথা একটু বেশি শুনবে, কিন্তু তা ঠিক না। উনি আসে সেই ডিপুটিদের সঙ্গে কথাবার্তা বলে গেছেন। কোন পররাষ্ট্র সচিব, মেইন যে পররাষ্ট্র সচিব বা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা ঊর্ধ্বতন তাদের কারোর সঙ্গে ওনার দেখা হয়নি। উনি দেখা করেননি, ওনাকে অ্যাকচুয়ালি ডেকে আনা হয়েছে যতটুক আমরা জানতে পেরেছি। তো উনি আসছেন, উনি কথা বলছেন। অ্যাপিল তো করা যেতেই পারে, ভিসা কমিয়ে দেন, ট্যাক্স কমিয়ে দেন, ওইটা করেন ওইটা করেন, ঠিক আছে, আশ্বাস দেওয়া হলো, এই আশ্বাস পর্যন্তই। বাংলাদেশের নিউজগুলো তো, নিউজ পেপারগুলো তো নিউজ দেখবেন, ট্যাক্স কমানোর কথা বলা হয়েছে, মানে খলিল বলেছেন। আমেরিকা কি বলছে? বলছে যে হ্যাঁ ঠিক আছে, ট্যাক্স আমরা 10% নিয়ে আসবো। নো, বলেনি। উনি দাবি, এটাই নিউজ, এবং এটা শেষ পর্যন্ত হবে না, ওইটাও নিউজ। হয়তো কদিন পরে ব্যাপারটা জানা যাবে। আমেরিকা এমন না, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের উপর যে ট্যাক্স দিচ্ছে, আর বাংলাদেশ থেকে আমাদের ডক্টর ইউনূস একজনকে পাঠাইছেন, আর আমেরিকা তার জন্য বা শুধু বাংলাদেশের জন্য চেঞ্জ করে ফেলেন, এগুলি হয় না। এইগুলি আমাদের দেশে হয়, এই সমস্ত দেশে এগুলি হয় না। আমাদের দেশে অনেক কিছুই হয়। তো প্রিয় দর্শক, বলছিলাম তো, একরকম আপনি যদি চিন্তা করেন, একরকম খালি হাতেই আমাদের এই বিখ্যাত জাতীয় উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, উনি ফিরে গেলেন। উনি আমেরিকান সিটিজেন, উনি আমাদের দেশের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা। উনি দেশের বাইরে আজকে 20 বছর, 25 বছর, 30 বছর যাবত, এবং খুব অফেন দেশে জানতাও না। খোঁজ নিয়ে দেখেন গত 20 বছরে তিনি কয়বার দেশে গেছেন। তো যাই হোক, এই হলো ডক্টর ইউনূসের প্রশাসন। তিনি যাদেরকে চিনতেন, তিনিও তো বাইরে বাইরে দেখেছেন সারা জীবন। তিনি যাদেরকে চিনতেন, এই যে আলী রিয়াজ, অন্যান্য যারা, আমি সবার নাম বললাম না, অন্যান্য যারা খলিল সহ যাদেরকে তিনি সব আমেরিকার থেকে নিয়ে নিয়েছেন। ওনার কোম্পানিটাই তো এরকম, ইউনূস অ্যান্ড এনজিও কোম্পানি। এটা গ্রামীণ ব্যাংক অ্যান্ড কোম্পানির সাথে এনজিও দের কোলাবোরেশন করে একটি গভর্নমেন্ট আমাদের দেশে চলছে। এটা আমরা ছাত্র অভ্যুত্থানের পর এই সরকারটি আমরা নিজেরাই দেশের বাইরে থেকে ডেকে নিয়েছি। প্রিয় দর্শক, বলছিলাম আমেরিকার আজকে জন্মভূমি টিভিতে সাধারণত আমরা আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলি। আপনারা সম্ভব হলে ইউটিউবে জন্মভূমি নিউজ টিভি সাবস্ক্রাইব করবেন, এবং আমরা প্রতিদিনই বিভিন্ন খবর নিয়ে একটি এপিসোড তৈরি করি। আমাদের অন্য চ্যানেল একটি, রতন তালুকদার লাইভ, সেটি নিয়মিত, সেটাও ইউটিউবে রতন তালুকদার RT সার্চ করলেই রতন তালুকদার লাইভ পাওয়া যায়। সেখানে বাংলাদেশের রাজনীতি, সমকালীন প্রসঙ্গ, এসব নিয়ে আমরা কথা বলি। তা আশা করি দুটো চ্যানেলই দেখবেন। এখন এ পর্যন্তই। কাল আবার অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি নিউ ইয়র্ক থেকে।